হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ব্যস্ত আছো পড়াশোনায় এবং এই তো সময়। এখন যদি তোমরা পড়াশোনা না করো তাহলে আর কবে করবে? তো এই সময়টাকে ইউটিলাইজ করো, পড়াশোনার মধ্যে নিজের একদম 100% দিয়ে দাও এবং যেকোনো একটা এক্সাম কেন আমি বলব প্রত্যেকটা এক্সাম তোমরা ক্র্যাক করো। ওকে? তো দেখো, তোমাদের সামনে লাস্ট হয়তো আমাদের দেখবো যে ২০২৭ এর আগেই তোমাদের এই সবকটা এক্সাম হয়ে যাবে। তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ WBP, সেখানে তোমরা WBPর এসআই দেখতে পাবে, কনস্টেবল দেখতে পাবে, কেপি কনস্টেবল এসআই দেখতে পাবে। WBCS তো তোমাদের সামনেই একদম ১৪ই জুন। তারপরে আবার WBCS আসতে চলেছে, যেটা ২০২৪ এর WBCS পরীক্ষা, ২০২৫ এর WBCS, ২০২৬ এর WBCS এখনো আসতে চলেছে। তো আশা করব দুটো WBCS তোমরা দেখতে পাবে ২০২৭ এর মিডের মধ্যে। ওকে? মিসলেনিয়াস তো আসতেই চলেছে, মিসলেনিয়াসের ফর্ম অলরেডি ফিল হচ্ছে। তার সঙ্গে ক্লার্কশিপে একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। তার সঙ্গে আইডিও এমভিআই তো আসবেই, কারণ এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি আমাদের দেওয়াই ছিল আগের। তো এই এতগুলো পরীক্ষা তোমাদের চোখের সামনে। তো এতগুলো পরীক্ষা তোমাদের যদি ক্র্যাক করতে হয়, ম্যাথস তো স্ট্রং করতেই হবে। আর যদি ম্যাথস স্ট্রং করতে হয় তাহলে এই ক্লাসটা তোমাদের দেখতেই হবে। এমন একটা ক্লাস যেটা এই সমস্ত এক্সামকে ক্র্যাক করতে তোমাদের সাহায্য করবে। ওকে? তো আজকে আমরা এইচসিএফ এলসিএম দিয়ে শুরু করব। এইচসিএফ এলসিএম এর ডেমো ক্লাস 1। এই ক্লাসটা করার পর আশা করব প্রত্যেকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের কমেন্ট আমি খুব বেশি পড়ে পাই এবং দেখি তোমরা খুব বেশি করে শেয়ার করছো এবং অনেক বেশি বেশি করে লাইক করছো, তাহলে আমি এই ক্লাসটা কন্টিনিউ করব। না হলে আমি যেরকমভাবে প্র্যাকটিস ক্লাস করাচ্ছিলাম ওইরকমভাবে প্র্যাকটিস ক্লাস শুধু করেই যাব। ওকে? চলো। তো দেখো, আমরা এই ক্লাসটা সাজিয়েছি একটু অন্যরকমভাবে, একদম বেসিক থেকে। জিরো টু হিরো কেন নাম দেওয়া হয়েছে? কারণ হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স। আমরা একদম সেই ছেলেটা, যে ছেলেটা জাস্ট এইচএস পাস করেছে, সেও যদি বলে যে আমি একটা এক্সামকে ক্র্যাক করতে পারি না, অবশ্যই সে পারবে। তো সেই রকমভাবেই কিন্তু ক্লাসটা আমি গুছিয়েছি এবং সেইভাবেই তোমাদের অঙ্ক করাবো, একদম বেস থেকে, একদম গোড়া থেকে একদম উপর অবধি। ওকে? তো সেই ছেলেটাও বুঝতে পারবে যে অঙ্কে কিচ্ছু জানে না, যেহেতু এইচএসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নেই, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। ওকে? তো মাধ্যমিকে যদি তোমরা টুকলি করে পাস না করে থাকো, যদি তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এটুকু জ্ঞান থাকে, তাহলে আমি বলবো যে তোমরা এই ক্লাসটা দেখে অনায়াসে অঙ্কে 100% মার্কস নিয়ে আসতে পারবে। ওকে? তো দেখো, এইচসিএফ এলসিএম আমি কীভাবে সাজিয়েছি। দেখো, আমরা সবাই জানি যে এইচসিএফ আর এলসিএম এই দুটো কথার মানে কি। দেখো, আমরা বাংলায় বলে থাকি যে এলসিএম, যাকে আমরা বলে থাকি লসাগু, আমরা বাংলায় পড়েছিলাম না? আর এইচসিএফ যাকে আমরা বলে থাকি গসাগু। একই না? বলে দেয়, একদম ঠিক। তাহলে এই লসাগু আর গসাগু তার অ্যাকচুয়ালি তাকে অ্যাব্রিভিয়েট করলে, তাকে একদম সংক্ষেপে আমরা এইচসিএফ বা এলসিএম বলে থাকি। তার ফুল ফর্ম কি? দ্য এলসিএম যাকে আমরা বলে থাকি দ্য লোয়েস্ট কমন মাল্টিপল, দ্য লোয়েস্ট কমন মাল্টিপল, এবং বাংলায় যার মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ক্লিয়ার? বলে দেয়, একদম ঠিক। এবার এই যে কথাটা শুনলাম যে লোয়েস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই কথাটার মধ্যে দুটো জিনিস আছে যেটা আমায় জানতে হবে। সেটা হচ্ছে মাল্টিপল কি আগে জানতে হবে, বা গুণিতক কি। মাল্টিপলেরই বাংলা হচ্ছে কি? গুণিতক। মাল্টিপল কি বা গুণিতক কি জানতে হবে, এবং তার মধ্যে লোয়েস্ট কমন মাল্টিপল বলতে কি বোঝাতে চেয়েছে সেটা জানতে হবে। ওকে? তো তার আগে জেনে নাও যে এইচসিএফ, যার ফুল ফর্ম হচ্ছে আমরা কি বলে থাকি, দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা বাংলায় বলে থাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানেও দুটো নতুন কথা আছে, একটা হচ্ছে ফ্যাক্টর এবং যার বেঙ্গলি টার্ম হচ্ছে কি গুণনীয়ক, এবং এই দুটোর মানেও আমায় জানতে হবে। না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি এসসিএফ এলসিএম কি। ওকে? তো এবার দেখো, এই এইচসিএফকে আর একটা নামকরণও করা হয় যেটাকে বলা হয় জিসিডি। জিসিডি, জিসিডির ফুল ফর্ম কি? জিসিডির ফুল ফর্ম হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, গ্রেটেস্ট কমন ডিভাইজার। ওকে? আইদার জিসিডি অথবা এলসিডিও বলা হয়ে থাকে লার্জেস্ট কমন ডিভাইজার। ঠিক আছে? এটাকে গ্রেটেস্টও বলা হয়ে থাকে বা লার্জেস্টও বলা হয়ে থাকে। ক্লিয়ার? মূলত একদম ঠিক। তাহলে গুণনীয়ক বা ফ্যাক্টর মানেও যা, ডিভাইজার বা ভাজক মানেও তাই। ঠিক আছে? ডিভাইজার মানে যে ভাগ করে, আর ফ্যাক্টরও তাই, ফ্যাক্টরও পুরোপুরি ভাগ করে। এই ব্যাপারটা পুরোটা জানবো আমরা এক এক করে। ঠিক আছে? এবার দেখো, চলে আসি যে গুণনীয়ক আর মাল্টিপল ব্যাপারটা কি একবার জেনে নাও। ছোট্ট করে বলে দিই এবং এটা একবার শুনলেই মাথায় থাকবে।
দেখো মাল্টিপল বা গুণিতক মানে হচ্ছে যে কোনো একটি সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা প্রথম সংখ্যাটির গুণিতক বলা হয়। এর মানে হচ্ছে আমরা দেখো নামতা ছোটবেলায় শিখেছি, ধরো দুইয়ের নামতা পড়েছি, যখন কীভাবে পড়তাম আমরা 2 1 কে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। তার মানে কি, দুইকে আমরা কাকে দিয়ে গুণ করছি, দুইকে গুণ করছি অন্য পূর্ণ সংখ্যা দিয়ে বা ন্যাচারাল নাম্বার দিয়ে, ঠিক আছে। তাহলে দুইয়ের নামটা যখন পড়ছি মানে দুই গুণিতক এক, মানে এই একটা কি ন্যাচারাল নাম্বার, এবং ক্রমশ চলছে 2 ইন্টু 2, 2 ইন্টু 3। তাহলে দুইকে যখন আমি ন্যাচারাল নাম্বারের সেটের প্রত্যেকটা নাম্বার দিয়ে গুণ করছি তখন যে সংখ্যাগুলো পাচ্ছি, যেমন 2 1 কে 2, 2ও হচ্ছে 2 এর গুণিতক, 2 2 4, 4ও হচ্ছে 2 এর গুণিতক, 2 3 6, 6ও হচ্ছে আমার 2 এর গুণিতক। ক্লিয়ার? তাহলে আলটিমেট যে নাম্বারগুলো আমি পাচ্ছি সেগুলোকে কি বলা হয়, প্রথম সংখ্যাটার গুণিতক, ঠিক আছে, যার টেবিল পড়ছি তার গুণিতক। ক্লিয়ার? বলে দাও একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। সিমিলারলি যদি গুণনীয়ক সম্পর্কে আমাদের আইডিয়া না থাকে তাহলে সেটাও জেনে নাও। গুণনীয়ক হচ্ছে কি, যে সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, মানে যে সংখ্যা কোনোটি সংখ্যাকে পুরোপুরি ভাগ করে, কোনো ভাগশেষ থাকে না। ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। যেমন আমি বলি যে 12কে 6 দিয়ে পুরোপুরি ভাগ করা যায়, 6 দুগুণে 12, আমরা ছোটবেলায় লিখতাম না নিচে টার্ম ক্রস সাইন, এর মানে কি নিচে আমাদের কোনো ভাগশেষ পড়ে নেই, আলটিমেটকে পুরোপুরি ভাগ করা গেছে। ক্লিয়ার? তাহলে এই ধরনের সংখ্যাকে, তার মানে এই যে 12র, আমি কি বলবো, 12র একটা ফ্যাক্টর হচ্ছে 6, 12র একটা ফ্যাক্টর হচ্ছে 6 বা গুণনীয়ক হচ্ছে 6। তাহলে এই সংখ্যাটা একবার পড়ে নাও, যে যে সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে, মানে যে ভাগ করছে সেই সংখ্যাগুলোকে, যে ভাগ করছে তাকে ওই সংখ্যার, মানে যাকে ভাগ করছে তার গুণনীয়ক বলা হবে। ক্লিয়ার? বলে দাও একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ফর এক্সাম্পল ফ্যাক্টর অফ 6 কি না, 1 2 3 6, ঠিক আছে, মানে 6কে 1ও পুরোপুরি ভাগ করে, 2ও পুরোপুরি ভাগ করে, 3ও পুরোপুরি ভাগ করে, 6ও পুরোপুরি ভাগ করে। বোঝা গেল? বলে দাও একদম বোঝা গেছে, কোনো আপত্তি নেই। এবার আমরা যখন গুণনীয়ক আর গুণিতক বুঝে গেছি তাহলে এবার এলসিএম এ চলে আসি। এবার দেখো এলসিএম কথাটার মানে হচ্ছে আমরা জানি লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে মাল্টিপল বা গুণিতক ব্যাপারটা তো বুঝে গেলাম, তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল মানে কি, সবসময় মনে রাখবো যে এলসিএম নির্ণয় করার সময় আমাকে দুটি বা দুই বা ততোধিক সংখ্যার মাল্টিপলের মধ্যে তুলনা করতে হবে, দুই বা ততোধিক সংখ্যার মাল্টিপলের মধ্যে তুলনা করতে হবে। তাহলে দুই বা ততোধিক সংখ্যার যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক থাকে, যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক থাকে তাকে ওই সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। ঠিক বোঝা গেল? বলে না বোঝা গেল না? তাহলে একটু বুঝে নিই। যেমন আমি তোমাকে বললাম, সাপোজ এখানে দুটো উদাহরণ বলা আছে, পরে আসছি। সাপোজ তোমাকে বললাম যে দাদা একটা বললাম আমি 5, আর একটা বললাম আমি 15, এদের এলসিএম নির্ণয় করতে বললাম। দাদা 5-এর গুণিতক কারা? দাদা 5 একে 5, 5 2 10, ঠিক আছে, আমি গুণ করে একদম ডাইরেক্ট বলে দিই, 5 10 15, ঠিক আছে, 20 25, এরা বলে একদম ঠিক। এবার 15-র নামটা এখন পড়বো, 15 1 কে 15, 15 2 30, ঠিক আছে, 15 3 45, আচ্ছা এখানেও 30 ছিল এরপর চলছে ক্রমশ। তাহলে তুমি দেখলাম যে এই দুটো সংখ্যার মধ্যে 5 আর 15-র মধ্যে কমন গুণিতক মানে সাধারণ গুণিতক কে কে আছে? 5-এর মধ্যে দেখতে পাচ্ছি 15 আছে, 15-র মধ্যেও 15 আছে, তাহলে এটা দুজনের মধ্যেই কমন বা সাধারণ, বলে দেয় একদম ঠিক। 5-এর মধ্যে দেখতে পাচ্ছি 30 আছে, আর 15-র মধ্যেও দেখতে পাচ্ছি 30 আছে, তাহলে এটাও কমন, বলে দেয় একদম ঠিক। সিমিলারলি 5-এর মধ্যে 5 9 45 থাকবে, আর 15-র মধ্যে দেখতে পাচ্ছি 45 আছে, তাহলে তো এটাও কমন, বলে দেয় একদম ঠিক। তাহলে দুটো সংখ্যার গুণিতকের মধ্যে আমি 3টে কমন গুণিতক প্রথমেই পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এলসিএম কাকে বলবো? দাদা কমন গুণিতক তো পেয়ে গেলাম, এদের মধ্যে লঘিষ্ঠ কারা? লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট, তাহলে 15 30 আর 45, এদের মধ্যে সব থেকে ছোটকে, দাদা 15 সব থেকে ছোট, তার মানে অবশ্যই দুটো সংখ্যার এলসিএম কি 15, এই দুটো সংখ্যার এলসিএম কি 15, এবং সেক্ষেত্রে আমি 30 আর 45কে কি করে এলাম, অমিট করে এলাম। তাহলে এইভাবেই কিন্তু আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বুঝবো। ক্লিয়ার? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার এলসিএম আমরা নির্ণয় করব কি করে? এলসিএম আমরা নির্ণয় করবো কী করে? তার জন্য আমরা বাচ্চাবেলায় অনেক রকম নিয়ম শিখেছিলাম, ঠিক আছে, সেই নিয়মগুলো আমরা এখন ভুলে যাব, ঠিক আছে। এবার আমরা অন্যরকমভাবে পড়বো, ভাবো কীভাবে করবো, দেখো ভালো করে বুঝবে গল্পটা। আচ্ছা এখানে একটা গল্প বলা হয়েছে, দেখো এলসিএম অফ 6 and 14, তাহলে 6-এর নামটা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে 6 1 6 1 6 6 2 12 6 3 18 6 4 24 6 5 30 36 42, আবার 14 নামটা যখন পড়ছি 14 3 42, তাহলে 42 এখানেও আছে,
তাহলে 42 এখানেও আছে, তাহলে এদের মধ্যে সব থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কে না 42, তাই এলসিএম কি হয়ে গেল 42। ক্লিয়ার? দেখো এবার আমরা শিখবো যে এলসিএম আমরা নির্ণয় করব কি করে। ঠিক আছে, ফাইন্ড আউট এলসিএম। তাকে এলসিএম নির্ণয় করার জন্য আমরা বাচ্চাবেলায় অনেক রকম পদ্ধতি শিখেছিলাম, তাদের মধ্যে একটা ডিভিশন মেথড শিখেছিলাম। কী হবে, সাপোজ আমি বললাম 12, 36 আর 54, এদের এলসিএম নির্ণয় করো। তোমরা কি করতে, প্রথমে আগে সবাইকে আগে 2 দিয়ে ভাগ করতে, ঠিক আছে, বা 3 দিয়ে ভাগ করতে। কেন 2 বা 3 লিখতে, কারণ 2 বা 3 হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে, মৌলিক সংখ্যা, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে, হ্যাঁ কি না, করতে তো, বলে একদম ঠিক। সেই পদ্ধতিটাই আমরা এখন শিখব প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে। ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এবার এই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড যেরকম এলসিএম এর ক্ষেত্রেও খুব একটা গুরুত্বপূর্ণ প্রসেস এবং এইচসিএফ এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রসেস। তুমি বলবে 12-র মধ্যে কী কী প্রাইম নাম্বার লুকিয়ে আছে, তুমি 12কে কী লিখতে পারো, 3 × 4 লিখতে পারো তো, 3 প্রাইম নাম্বার, 4 কি প্রাইম নাম্বার না, 4কে কী লেখা যায় 2 এর স্কোয়ার, তার মানে এখানে 2 দুবার আছে, 2 × 2 × 3 লিখতে পারি, একই না। এবার 2 × 2 × 3 না লিখে আমি বলি এই 2কে আমি দুবার গুণ না করে আমি কি লিখবো, 2 এর স্কোয়ার × 3 লিখবো। ক্লিয়ার? বলে একদম ঠিক। এক তো অবশ্যই এদের একটা ফ্যাক্টর, এককে লেখা দরকার হয় না। 36কে আমি কি লিখতে পারি, 4 × 9, 4 × 9 মানে 2 এর স্কোয়ার × 3 এর স্কোয়ার লিখতে পারি, বলে একদম ঠিক। 54কে আমরা কি লিখতে পারি, 6 × 9 লিখতে পারি, বা আমি লিখতে পারি 27 × 2, তাহলে 27 × 2 মানে 2 × 3 এর কিউব লিখতে পারি। তাহলে এবার আমি দেখো যে 12, 36 আর 54কে প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভেঙে ফেললাম। তাহলে এবার আমাকে বলো যে যখন আমি এলসিএম নির্ণয় করবো আমি শুধু দেখবো যে এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে এদের মধ্যে কী কী প্রাইম নাম্বার লুকিয়ে আছে। তোমরা দুটোই প্রাইম নাম্বার আছে, 2 আর 3, 2 আর 3, তাহলে সবার মধ্যে দুটোই প্রাইম নাম্বার আছে, 2 আর 3। এবার তুমি বলবে এই এলসিএম নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে, স্যার 2 এর আমাকে এখানে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা আমায় লিখতে হবে। 2 এর সর্বোচ্চ পাওয়ার এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি 2 এর স্কোয়ারই আছে, 2 এর সর্বোচ্চ পাওয়ার এদের মধ্যে কি আছে না 2 এর স্কোয়ারই আছে, বলে একদম ঠিক। তাহলে 2 এর স্কোয়ার লিখে দাও। আর 3 এর সর্বোচ্চ পাওয়ার কি আছে, 3 এর মাথায় দেখতে পাচ্ছি 3 আছে, মানে 3 এর কিউব, তাহলে 3 এর কিউব লিখে ফেলো, ব্যাস এদের গুণ করে দাও, এলসিএম শেষ। ঠিক আছে, এবং এই মেথডটা কি বলা হয়, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। ক্লিয়ার? কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর কিউব হচ্ছে ওদের 27, 27 4 কত দেয় 108। ঠিক আছে, তাহলে এই মেথড হচ্ছে একদম বেসিক মেথড এলসিএম নির্ণয় করার, এবং এই মেথডটা তোমায় জানতেই হবে। ঠিক আছে, এই মেথডটা না জানলে কিন্তু তোমরা এলসিএম একদম পুরোপুরিভাবে ভালোভাবে বুঝতে পারবে না। ঠিক আছে, এবার যখন এইচসিএফ নির্ণয় করবে, সেম এইচসিএফ নির্ণয় করার সময়ও আমাকে দেখতে হবে যে এদের মধ্যে ফ্যাক্টর, কমন ফ্যাক্টর কে কে আছে, প্রাইম নাম্বারগুলোর মধ্যে কমন প্রাইম নাম্বার কে কে আছে। প্রাইম নাম্বারগুলোর মধ্যে কমন প্রাইম নাম্বার প্রত্যেকের মধ্যেই 2 আর 3 অবস্থিত আছে, তাহলে 2 আর 3 আমি লিখে ফেললাম এখানে। এলসিএম এর সময় 2 এর হাইয়েস্ট পাওয়ার, 3 এর হাইয়েস্ট পাওয়ার খুঁজছিলাম। আমি এলসিএম এর এইচসিএফ এর ক্ষেত্রে ঠিক তার উল্টো গল্প বলবো। এইচসিএফ এর ক্ষেত্রে আমি 2 এর লোয়েস্ট পাওয়ার আর 3 এর লোয়েস্ট পাওয়ার দেখবো। 2 এর লোয়েস্ট পাওয়ার এখানে দেখতে পাচ্ছি 1, আর 3 এর লোয়েস্ট পাওয়ার দেখতে পাচ্ছি 1, ব্যাস ইন্টু চিহ্ন মধ্যিখানে দিয়ে দাও, এটাই হয়ে গেল আমার এইচসিএফ। 3 টু দি পাওয়ার 1 মানে 2, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 2 3 6, এইচসিএফ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এলসিএম আর এইচসিএফ প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে তোমাদের বলে দিলাম। এরপরে আমরা প্রসেস দেখব যে কি করে খুব সহজে ডাইরেক্ট দেখেই প্রশ্নের আনসার করব, এইচসিএফ এলসিএম নির্ণয় করব, সেটা শিখবো। এবার চলো চলে আসি, নেক্সট গল্প বলি। দেখো 14 এবং 21-এর এলসিএম কি, তোমরা বলবে আমাকে 14 আর 21-এর এলসিএম কি, কি করে বলবে। 14 আর 21-এর এলসিএম করার সময় এখানে ডাইরেক্ট গুণিতক কনসেপ্ট দেখতে পাচ্ছি না, তাহলে আমি বলবো প্রাইম ফ্যাক্টরাইজেশন করো। তাহলে 14-র মধ্যে প্রাইম ফ্যাক্টর কী কী লুকিয়ে আছে না 2 × 7, 1 × 2 × 7, 1 লেখার দরকার নেই। 21-এর মধ্যে কী লুকিয়ে আছে দাদা 3 × 7, তাহলে এদের মধ্যে কী কী প্রাইম নাম্বার আছে না 2 আছে, 3 আছে আর 7 আছে। এদের সর্বোচ্চ পাওয়ার প্রত্যেকটাতেই 1 করে আছে, তার মানে এটাই হয়ে গেল এলসিএম। ক্লিয়ার? 3 দুগুণে 6 7 42। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমার ডাইরেক্ট এলসিএম, তার মানে এটা হয়ে গেল কারেক্ট আনসার 42। এবার যখন আমার কাছে 4টে অপশান উপস্থিত, যখন আমার কাছে এই 4টে অপশান উপস্থিত, তখন আমি এই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডেও যাব না। ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডেও যাব না।
কেন যাব না? কারণ অপশান আমাকে সাহায্য করবে। মনে রাখতে হবে যে হচ্ছে এলসিএম সে কি না এই 14রও গুণিতক 21এরও গুণিতক, হ্যাঁ কি না? যে হচ্ছে এলসিএম সে 14রও গুণিতক 21এরও গুণিতক, হ্যাঁ কি না? বলে দাও একদম ঠিক। কারণ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক দুজনকার কমন গুণিতকে, বলে দাও একদম ঠিক। তার মানে যে এলসিএম সে কি হবে না 14 দিয়েও পুরোপুরি ভাগ যাবে 21 দিয়েও পুরোপুরি যাবে। যে এলসিএম সে 14 দিয়েও পুরোপুরি ভাগ যাবে আর 21 দিয়েও পুরোপুরি ভাগ যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার? বলে দাও একদম ক্লিয়ার। তাহলে 14 দিয়ে যদি ভাগ যায় আর 21 দিয়ে যদি ভাগ যায় তাহলে আমাকে বলো যে এই চারটে অপশানের মধ্যে 88 কি 14 দিয়ে ভাগ যায়? যায় না। 7 কি 14 দিয়ে ভাগ যাবে? 21 দিয়ে ভাগ যায়? যায় না। পড়ে রইল 42 আর 84। এবার দেখতে পাচ্ছি 42কে 14 পুরোপুরি ভাগ করে, 21ও পুরোপুরি ভাগ করে, দুজনেই পুরোপুরি ভাগ করছে। 84কে 14 পুরোপুরি ভাগ করছে আর 21ও পুরোপুরি ভাগ করছে। তাহলে কোনটা আনসার হবে? আমি জানি যে এই দুটো সংখ্যার আমাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বার করতে হবে, মানে এদের মধ্যে যে ছোট সে হবে আনসার। এরা 84ও 14 21-এর গুণিতক, 42ও 14 21-এর গুণিতক, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে সব থেকে ছোট যে, সব থেকে ছোটকে 42। ব্যাস খতম। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা এলসিএম একবার বুঝে নিই তাহলে এলসিএম এর মধ্যে আমাকে এই ভাগ প্রক্রিয়ায় বা প্রাইম ফ্যাক্টরেশন মেথডে এসব কোনোভাবেই আমাদের এলসিএম নির্ণয় করার কাজে লাগবে না। এগুলো জাস্ট আমরা শিখেছিলাম পরীক্ষায় যখন আমরা বড় হবে, আমরা ডেসক্রিপটিভ পেপার দিতে চাই তখন আমাকে সাহায্য করবে ওইভাবে এলসিএম করতে। ঠিক আছে? আমরা যখন কম্পিটিটিভ এক্সামে দিচ্ছি যেখানে আমরা মাল্টিপল চয়েস এক্সাম ফেস করছি সেখানে আমাদের কোনোভাবেই এই মেথড মানে আমাদের প্রাইম ফ্যাক্টরেশন মেথড বা ভাগ প্রক্রিয়া বা ডিভিশন মেথডে কোনো রকমভাবেই আমি এলসিএম করব না বা লসাগু নির্ণয় করব না। ক্লিয়ার কি ক্লিয়ার? না বলে তো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট একটা উদাহরণ দেখি। ফাইন্ড দ্য এলসিএম অফ 6, 12 অ্যান্ড 36। আমাকে বলো তো 12 কি 6-এর ডাইরেক্ট গুণিতক? বলো তো একদম ঠিক। 6 ইন্টু 2 করলে 12 হয়। ক্লিয়ার? বলে তো একদম ঠিক। এবার দেখো তাহলে 6 আর 12-র এলসিএম কি হবে? দ্য এলসিএম অফ 6 অ্যান্ড 12। আমি বলেছি যখনই ডাইরেক্ট গুণিতক পাবো তখন বড় সংখ্যাটা হয়ে যাবে কি এলসিএম। তার মানে 6 আর 12 এলসিএম কি হয়ে গেল? 12। এবার দেখতে পাচ্ছি 6 আর 12 কেটে রয়ে গেল শুধু 12। তাহলে এবার 12 আর 36-এর এলসিএম নির্ণয় করলে আমি তিনজনকার এলসিএম পেয়ে যাব 12 অ্যান্ড 36। এখানেও দেখতে পাচ্ছি 12 ডাইরেক্ট গুণিতক 36-এর। ক্লিয়ার? দাদা একদম ঠিক। তাহলে 12 আর 36 এলসিএম কত? 36। তার মানে অবশ্যই এই 6, 12 এবং 36-এর এলসিএম কি হয়ে যাবে? 36 হয়ে যাবে, কারণ 36 6 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 12 দিয়েও পুরোপুরি ভাগ যায়। ক্লিয়ার কি ক্লিয়ার? না বলে তো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি আমার এখানে 36 ভাগ যেত না তখন কি করতে হতো? তখন আর একটা অন্য কাজ করতে হতো, সেটা দেখে নাও। সাপোজ তোমাকে বললাম ফাইন্ড দ্য এলসিএম অফ 6, 12, 36, 54। ঠিক আছে? তাহলে দেখো 6, আচ্ছা এখানে আগে গল্পটা বুঝে নিই। যদি আমার এখানে ডাইরেক্ট তো বুঝে গেলাম যে 6, 12 আর 36-এর এলসিএম কী হবে? 6, 12 আর 36-এর এলসিএম কী হলো? না 6-কে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করলে 12 হয় এবং 12কেও ডাইরেক্ট গুণিতক দেখতে পাচ্ছি 36। 12 ইন্টু 3 হচ্ছে 36, 6 ইন্টু 2 হচ্ছে 12। তাহলে যদি ডাইরেক্ট গুণিতক পাই তাহলে একদম সব থেকে বড় যে সংখ্যাটা সে হয়ে যাবে এলসিএম। তাহলে রয়ে গেল আমার 36 এলসিএম। তাহলে এলসিএম কী হয়ে গেল আমার? 36। এবার যদি আমি 6, 12 আর এখানে 36-এর জায়গায় 54 লিখে দিই তাহলে দেখতে পাচ্ছি 6-এর ডাইরেক্ট 12কে পুরোপুরি ভাগ, এই 12কে পুরোপুরি ভাগ করছে বা 12 হচ্ছে 6-এর গুণিতক। ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। কিন্তু 12 কিন্তু ডাইরেক্ট 54কে ভাগ করছে না, পুরোপুরি ভাগ করছে না, বা 54 ডাইরেক্ট 12 গুণিতক নয়। তাহলে ইন দ্যাট কেস আমি কী ভাববো? না 6 থেকে যদি আমায় 54 যেতে হয় তাহলে কত গুণ করতে হচ্ছে? 6, 9, 54। 6, 9, 54। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। এবং ইন দ্যাট কেস এলসিএম হয়ে যাবে, খুব সুন্দর হয় বলে দেবে তোমরা, যে 6-এর সঙ্গে 2 গুণ করলে 12 পাই আর 6-এর সঙ্গে 9 গুণ করলে 54 পাই। ব্যাস এটাই হয়ে গেল এলসিএম। তাহলে 6 ইন্টু 2 ইন্টু 9 মানে 6 দুগুণে 12, 9, 108 হয়ে যাবে আমার এলসিএম। এবার দেখতে হবে, শুধু একটা জিনিস মাথায় রাখবে, যে লাস্ট যে কাজটা আমি করলাম মানে 6-এর সঙ্গে 54 সম্পর্ক যখন বের করলাম, যে 6 ইন্টু 9, 54, এই 9-এর মধ্যে যেন কোনোভাবেই 2 আর অবস্থিত না হয়। ঠিক আছে? মানে 9-এর একটা ফ্যাক্টর যেন 2 না হয়। 9-এর যেন একটা ফ্যাক্টর যদি 2 না হয়। যদি 2 হতো তাহলে আমি 2কে আর এক্সট্রা করে নিতাম না, শুধু 9কেই নিতাম। ঠিক আছে? ক্লিয়ার? বলে দাদা সেটারও আমি একটা উদাহরণ দিন, তাহলে আমি সেই উদাহরণটাও দেবো,
তোমাদের কোনো চিন্তা নেই, সব রকম উদাহরণ দিয়ে তোমাদের একদম ক্লিয়ার করে দেবো HCF LCM। এরপরে HCF LCM তোমরা অন্য রকমভাবেই ভাববে, ঠিক আছে? দেখো, এবার দেখো আমি যদি 6, 12, 36, 54 এদের একসঙ্গে ক্লাব করে একটা এলসিএম নির্ণয় করতে বলি, তাহলে তুমি বলো ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি 6-এর সঙ্গে 12 ডাইরেক্ট গুণিতক, 6 দুগুণে 12, 12 দিনে 36, তখন আলটিমেট এখানে দেখতে পাচ্ছি 6কে 2 গুণ করলে 12 হচ্ছে, আর 6কে 6 গুণ করলে 36 হচ্ছে। হ্যাঁ কি না বলো একদম ঠিক। আর 6কে কিন্তু 54 তে গেলে 9 গুণ করতে হচ্ছে। তাহলে আমি এখানে দুটো কাজ করতে পারি, ঠিক আছে? যে 6, 12, 36-এর এলসিএম একবারও ভেবে নিতে পারি 36, এবার 36 আর 54 এলসিএম নির্ণয় করতে পারি। আর না হলে আমি যেভাবে তোমাদের শেখালাম যে কত গুণ করে আমি 54 পাচ্ছি, কত গুণ করে 36 পাচ্ছি, কত গুণ করে 12 পাচ্ছি, সেটা যদি ভাবো, আমি 6-এর রেসপেক্টে যদি ভাবি, তাহলে কিন্তু খুব ইজিলি আমি এলসিএম নির্ণয় করতে পারি। তাহলে আমি প্রথমে দেখতে পাচ্ছি 6 থেকে আমি 12-এ যাচ্ছি দুগুণ করে, তাহলে 6 × 2। এবার যখন 6 থেকে 36-এ যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি এই 6-এর মধ্যে আমি 2 একবার অলরেডি অবস্থিত আছে, কারণ 6কে যদি আমি ভাঙি, প্রাইম ফ্যাক্টরে ভাঙি, তাহলে আমাদের দুটো প্রাইম ফ্যাক্টর আছে, একটা 2 আর একটা হচ্ছে 3। তাহলে 2 অলরেডি আমি এখানে নিয়ে নিয়েছি, তাহলে আর আমি এখানে 2কে নেবো না, তাহলে আমি শুধু এখান থেকে 3কে নেবো। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। ক্লিয়ার কি ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার যখন আমি এখানে 9 দেখতে পাচ্ছি, যখন আমি 6 থেকে 54 যাচ্ছি, খুব ভালো করে বুঝবে, 6 থেকে যখন 54 যাচ্ছি, তখন আমি সেখানে দেখতে পেলাম যে আমাকে 9 গুণ করতে হচ্ছে। তাহলে 9-এর মধ্যে কি দেখতে পাচ্ছি? 3 × 3 আছে, 3 × 3 আছে, তার মানে 3 এখানে একবার ছিল, তাই আমি এই 9 থেকে এই একটা 3কে আর নিতে পারবো না, একটা 3কে আর নিতে পারবো না। যদি একটা 3 এক্সট্রা পড়ে থাকে, তাকে এর সঙ্গে গুণ করে দাও, গল্প শেষ, এলসিএম পেয়ে গেলাম। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। তাহলে 6 দুগুণে 12, 12 3 হচ্ছে 36, 36 3 হচ্ছে কত? 108। তাহলে 6, 12, 36 এবং 54-র এলসিএম দেখো পেয়ে গেলাম চুটকিতে, কত হলো? 108। বোঝা গেছে কি যায়নি? বলে দেখো সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমাকে এই গল্পটা বলো যে ফাইন্ড দ্য এলসিএম অফ 43 and 91। না এখানে কোনো ফ্যাক্টর আছে, না 43কে ডাইরেক্ট কিছু দিয়ে গুণ করলে 91 হয় না তো? বলে দেয় একদম নয়। কিন্তু 91 আমি দেখতে পাচ্ছি 91-এর ফ্যাক্টর করা যায়। তাহলে 43 কী ধরনের নাম্বার? 43-র মধ্যে 1 এবং 43 ছাড়ার কোনো ফ্যাক্টর নেই, তার মানে এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, তার মানে এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। বলবো তো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। 91 যার দুটো ফ্যাক্টর আছে, 7, 13, ঠিক আছে? এছাড়া 1 এবং 91ও আছে এদের ফ্যাক্টর, কিন্তু আমি যদি বলি যে 1 এবং 91 ছাড়া, 1 এবং সেই সংখ্যা ছাড়া আরও দুটো ফ্যাক্টর আছে, 7 এবং 13, তাহলে এই 91 কিন্তু একটা প্রাইম নাম্বার নয়, এটা হচ্ছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। এবার যখনই একটা প্রাইম নাম্বারের সঙ্গে একটা কম্পোজিট নাম্বারের একত্রে এলসিএম নির্ণয় করতে বলে, যখন এরা পাশাপাশি থাকে, তখন এদের একত্রে আমরা বলে থাকি কো প্রাইম নাম্বার। একটা প্রাইম নাম্বার আর একটা কম্পোজিট নাম্বার একসঙ্গে মিলে একটা পেয়ার তৈরি করলো, যে পেয়ারটাকে আমরা কো প্রাইম নাম্বার বলে থাকি, এটাকে আমরা কো প্রাইম নাম্বার বলে থাকি। তাহলে কো প্রাইম নাম্বার তাদেরই বলে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে থাকে না এক ছাড়া। দেখো এদের মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার। তার মানে এই দুটো সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর একমাত্র একই লুকিয়ে আছে, তাই এই দুটো সংখ্যাকে আমরা কি বলে থাকি? কো প্রাইম নাম্বার। ইন দ্যাট কেস কো প্রাইম নাম্বারের ক্ষেত্রে অবসময় এলসিএম হয়ে যাবে এদের ডাইরেক্ট গুণ, মানে 43 × 91। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে 43 × 91 গুণ করলেই 43 × 90 প্লাস 43, বা এখানে আমরা এমনিও গুণ করতে পারি। কি করে? আমি তোমাদের শিখিয়েছি 43 আর 91 কী করে গুণ করবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 1 3 3, ঠিক আছে? এবার কোনাকুনি গুণ, 4 1 4, 9 3 27, 27 প্লাস 4 31, 31-এর 1 হাতে থাকে 3, 4 9 36, আর 1 36 প্লাস 3 হচ্ছে কত? 39, 3913। হ্যাঁ কি না? বলো একদম ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। ঠিক করলাম, 27 আর এখানে হচ্ছে 31 1 3, মাঝে 36, একদম ঠিক। তাহলে এই প্রসেসটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝে নেবে গুণের, ঠিক আছে? নাহলে কিন্তু এই HCF LCM সমস্যা তৈরি হতে পারে। ওকে,
এবার দেখো ফাইন্ড দ্য এলসিএম অফ 12/37 অ্যান্ড 48/55। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 12/37 এটাও একটা কি ভগ্নাংশ, আর 48/55 এটাও একটা ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশের দুটো পার্ট থাকে। দুটো পার্ট কি কি দাদা? দুটো পার্ট হচ্ছে নিউমারেটর আর একটা হচ্ছে ডিনোমিনেটর, যাকে আমরা বাংলায় বলে থাকি যে লব আর হর। ঠিক আছে, বলে দেয় একদম ঠিক। যখন কোনো ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হয়, ভগ্নাংশের যখন লসাগু বা এলসিএম নির্ণয় করতে হয়, তখন মনে রাখবো যে এই ভগ্নাংশের লবে যারা বসে আছে তাদের এলসিএম করতে হয়। সবসময় যখন আমি এলসিএম নির্ণয় করছি, যেটা নির্ণয় করতে বলেছে সেটা লবে করব। তার মানে হচ্ছে লবের এলসিএম, মানে এলসিএম অফ নিউমারেটরস। ঠিক তার উল্টোটা, এলসিএম এর অপোজিটটা কি? এইচসিএফ। তাহলে এইচসিএফ নির্ণয় করবো আমরা কোথায়? হরে। বোঝা গেল? বলে দেয় একদম ঠিক। তাহলে এলসিএম অফ নিউমারেটর কি হবে না, 12 আর 48-এর এলসিএম। দেখো 12 আর 48 মধ্যে সম্পর্ক কি? ডাইরেক্ট গুণিতক, 12 4 48, তার মানে 48 ইন দ্যাট কেস এলসিএম হয়ে যাবে। ডিনোমিনেটরে 37 আর 55 দেখতে পাচ্ছি, আর 37 আর 55 এরা হচ্ছে কি পরস্পর কো প্রাইম নাম্বার। দেখো 37-এর কোনো 1 এবং 37 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর নেই। 55 ফ্যাক্টর আছে, কিন্তু 37 প্রাইম নাম্বার এবং 55 কম্পোজিট নাম্বার। আর প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার মিলে যে পেয়ার তৈরি হয় সেটা হচ্ছে সবসময় কো প্রাইম নাম্বার হয়, কারণ এদের মধ্যে কমন ফ্যাক্টর শুধুমাত্র 1, আর কমন ফ্যাক্টর 1 মানে এদের এইচসিএফ হচ্ছে 1। ঠিক আছে, বোঝা গেছে? বলে দেয় একদম ঠিক। তার মানে এলসিএম কত হলো? 48। আশা করি একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে এই ছিল এলসিএম এর যাবতীয় যা ঘটনা, যত রকমের এলসিএম এর ঘটনা হয় সমস্ত ঘটনা তোমাদের বলে গেলাম। এরপরে আমরা ডাইরেক্ট চলে আসবো হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ এ, এবং যাকে আমরা গসাগুও বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো 2 বা ততোধিক সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে এমন সর্বাধিক সাধারণ গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা এইচসিএফ বলা হয়। এটা তো সংজ্ঞার ডেফিনেশন। এবার আমরা বুঝে নিই, ব্যাপারটা একটু বুঝে নিই। দেখো সাপোজ সময় বললাম 12 আর 16। ঠিক আছে, আচ্ছা 12-র গুণনীয়ক কারা? মানে 12কে যারা ভাগ করতে পারে। তুমি জানো 12কে কারা ভাগ করতে পারে? 12-র ফ্যাক্টর নির্ণয় করতে হবে। 1 12কে পুরোপুরি ভাগ করে, 2 12কে পুরোপুরি ভাগ করে, 3 12কে পুরোপুরি ভাগ করে, 3 ইন্টু 2 6 পুরোপুরি ভাগ করে, হ্যাঁ কি না? তারপরে আচ্ছা 4ও তো পুরোপুরি ভাগ করে, 6-এর আগে 4 লিখে দিই। 4ও পুরোপুরি ভাগ করে, 6ও পুরোপুরি ভাগ করে। ঠিক আছে, আর কে পুরোপুরি ভাগ করে? আর 12 পুরোপুরি ভাগ করে। তাহলে 1 2 3 4 6 12 এরা হচ্ছে কি করছে না 12কে পুরোপুরি ভাগ করছে। আর 16কে, 16 দেখতে পাচ্ছি 1 পুরোপুরি ভাগ করছে, 2 পুরোপুরি ভাগ করছে, 4 পুরোপুরি ভাগ করছে, 8 পুরোপুরি ভাগ করছে, আর 16 পুরোপুরি ভাগ করছে, হ্যাঁ কি না? তাহলে এরাও 12-র ফ্যাক্টরগুলো পেয়ে গেলাম, আর এখানে 16-র ফ্যাক্টরও পেয়ে গেলাম। এবার বলে এদের মধ্যে কমন ফ্যাক্টর কে লুকিয়ে আছে? দেখতে পাচ্ছি কমন ফ্যাক্টর এদের মধ্যে লুকিয়ে আছে 4, হ্যাঁ কি না? আর কি লুকিয়ে আছে? 2 লুকিয়েছে। বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই। ঠিক আছে, আর কি লুকিয়ে আছে? আর কি লুকিয়ে আছে? 1 তো লুকিয়েই আছে। 1 তো সবার মধ্যেই কমন ফ্যাক্টর। ঠিক আছে, 1কে নিয়ে ভাবার কারণ নেই। আর তো কেউ নেই। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো যে আলটিমেট এদের মধ্যে কমন ফ্যাক্টর তো পেয়ে গেলাম, তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হাইয়েস্ট কে, সব থেকে বড় কে? 1 2 4-এর মধ্যে তুমি বলে 4। তাহলে লঘিষ্ঠ সাধারণ কি? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে যখন আমি সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর পেয়ে গেছি, সেই কমন ফ্যাক্টরগুলোর মধ্যে যে হয়ে যাবে সব থেকে বড় বা হাইয়েস্ট, সেই হয়ে যাবে এদের গসাগু বা এইচসিএফ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। বলে দেয় একদম ঠিক। তাহলে 1 2 4-এর মধ্যে সব থেকে বড় পেয়ে গেলাম 4, তাহলে 4 হয়ে গেল আমার 12 আর 16-র এইচসিএফ। ক্লিয়ার কি? ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। সিমিলারলি দেখো এখানে 12 আর 28-এর এইচসিএফ বলা হয়েছে। দেখো এই দুজনকার মধ্যে ফ্যাক্টরগুলো আমি দেখতে পাচ্ছি। 12-র ফ্যাক্টর 1 2 3 4 6 12, 28-এর ফ্যাক্টর 1 2 4 7 14 28। তাহলে এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি কমন ফ্যাক্টর কে লুকিয়ে আছে 4, এবং এই সব থেকে বড়। ঠিক আছে, তার মানে এদের এইচসিএফ কত হয়ে যাবে? 4। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এবার যেরকম আমরা শিখলাম এতক্ষণ ধরে এলসিএম নির্ণয় করতে, সেরকম আমি এইচসিএফ নির্ণয় করতেও শিখবো, যে হাউ টু ফাইন্ড আউট এইচসিএফ। ছোটবেলায় তোমরা অনেক রকম মেথড শিখেছো,
বলে দাদা 12 আর 28 এদের এইচসিএফ কত? দাদা এদের এইচসিএফ করার জন্য আমরা এরকমভাবে ভাগ প্রক্রিয়া করতাম, বা 12কে 28 দিয়ে এরকমভাবে ভাগ করতাম, ঠিক আছে? এসব ভুলে যাও, এসব আর আমি ইউজ করব না। ডাইরেক্ট মেথড ভাববো, একটা সুন্দর মেথড যেটা তোমাদের খুব সাহায্য করবে পরীক্ষায়, সেটা হচ্ছে ডিফারেন্স মেথড বা বিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে, ডিফারেন্স মেথড কি? দেখো 12 আর 28 এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স কত? দাদা 12 আর 28-এর ডিফারেন্স হচ্ছে আমার, দেখতে পাচ্ছি কত না 16। এবার আমায় মনে রাখতে হবে যে 12-28-এর এইচসিএফ হবে আয়দার 16 or factors of 16, any factor of 16 or highest factor of 16 বলতে পারি, any highest factor of 16। এবার কেন এনি হাইয়েস্ট ফ্যাক্টর? দেখো খুব ভালো করে বুঝবে এই গল্পটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি বললাম যে 12 আর 28-এর এইচসিএফ কি 16, আর আলটিমেট আমাকে বলো যে এইচসিএফ মানে হচ্ছে কি বললাম না, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এই 1, 2, 4 এদের মধ্যে সব থেকে বড়কে 4, তার মানে কি করে না 12কেও পুরোপুরি ভাগ করে আর 16কেও পুরোপুরি ভাগ করে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক। সিমিলারলি যদি এইচসিএফ এক্ষেত্রে 16 হয়, যদি এইচসিএফ 16 হয় 12 আর 28-এর, তাহলে 16 কি করবে? 12কে পুরোপুরি ভাগ করবে, 28কেও পুরোপুরি ভাগ করবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। 16 এই 12কেও ভাগ করে না, 28কেও ভাগ করে না, তার মানে 16 হবে না এদের কি এইচসিএফ। 16 কিন্তু এইচসিএফ হতে পারে না। তাহলে 16 যখন হতে পারে না, তাহলে কি হতে পারে? মনে রাখবো এদের ফ্যাক্টর, 16-র যে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে কেউ একজন এদের এইচসিএফ হবে। এবার 16-র ফ্যাক্টর কি কি? 1 দিক জানি এর ফ্যাক্টর, 2 জানি, আমরা জানি 4 জানি, 8 জানি, আর কি জানি 16 জানি। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি 16 চেক করে ফেলেছি, 16 তো দরকার নেই। 8 দেখতে পাচ্ছি 12কে ভাগ করে না, তার মানে 8ও হতে পারে না। তাহলে এরপরে চলে আসবে আমি 4-এর কথায়। তাহলে 4 দেখতে পাচ্ছি 12কে পুরোপুরি ভাগ করে, 28কেও পুরোপুরি ভাগ করে। ঠিক আছে, তাহলে 4 হয়ে যাবে 12 এবং 28-এর এইচসিএফ, তখন আর 2 আর 1-এ ফিরেই আসবো না। ঠিক আছে, তাহলে এইচসিএফ হয়ে গেল কি 4। ক্লিয়ার? বলবো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার এই মেথডটাকে আত্মস্থ করার জন্য তোমাকে আর একটু প্র্যাকটিস করতে হবে। করে ফেলি প্র্যাকটিস। ফাইন্ড দ্য এইচসিএফ অফ 70, 105, 165। তাহলে আমাকে বলো তো 70 আর 105, 165 এদের মধ্যে আমি ডিফারেন্স কার ডিফারেন্স নেবো? আমি কি 70, 105-এর ডিফারেন্স নেবো, না 105, 165 ডিফারেন্স নেবো, না 70, 165 ডিফারেন্স নেবো? আপনি তো দুখানা নাম্বার দিয়ে আমাদের বলে দিলেন খুব সহজ সহজ দুটো নাম্বার নিয়ে। এবার আমরা এখানে তো সমস্যায় পড়ে গেলাম, আমরা কীভাবে করবো? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সেখানে ডিফারেন্স নেবো যেখানে ডিফারেন্স সব থেকে কম। ঠিক আছে, লোয়েস্ট ডিফারেন্স। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে সব থেকে কম ডিফারেন্স দেখো 70 আর 105-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 35। ঠিক আছে, 105 আর 165-র মধ্যে ডিফারেন্স কত? 105, 165-এর মধ্যে ডিফারেন্স 60। তাহলে লোয়েস্ট ডিফারেন্স কত? 35। তাহলে আমি 60-এর দিকে যাবই না, আমি 35 নিয়েই ভাববো। তাহলে আয়দার হয়ে যাবে 35 এদের এইচসিএফ, 70, 105, 165 এইচসিএফ হবে 35, অথবা 35-এর কোনো একটা ফ্যাক্টর, অথবা 35-এর কোনো একটা ফ্যাক্টর। এবার আমি দেখতে পাচ্ছি যে 35 70-কে পুরোপুরি ভাগ করে, 35 105-কে কি পুরোপুরি ভাগ করে? দেখতে পাচ্ছি 35 7 3 দিয়ে 3 5 15 5 3 3 9 10, একদম 35 ইন্টু 3 105। 165-কে কি 35 পুরোপুরি ভাগ করে? দেখতে পাচ্ছি 35 5-এ 5 5 25 না, 35 একদম পুরোপুরি ভাগ করছে না। 165-কে 35 কি পুরোপুরি ভাগ করছে না? করছে না। 175 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে 35 করছে না, 165-কে 35 ভাগ করছে না। তাহলে 35-এর ফ্যাক্টর দেখতে পাচ্ছি 7 হতে পারে আর 5 হতে পারে। 5 তো সবাইকে ভাগ করে, তাহলে 7টাকে চেক করে নিন, 7 তো সবার বড়, 5-এর সাথে মধ্যে 7 বড়। তাহলে 7 দিয়ে দেখতে পাচ্ছি 70 পুরোপুরি ভাগ চলে যায়, 105 পুরোপুরি ভাগ চলে যায়, 165 7 দুগুণে 14 না, ভাগ করছে না। তার মানে অবশ্যই শুধু পড়ে থাকছে 5। তার মানে এইচসিএফ হয়ে গেল কি 5। তাহলে আমাকে চেক করে নিতে হবে যে আলটিমেট লোয়েস্ট ডিফারেন্স পাওয়ার পরে
লোয়েস্ট ডিফারেন্স পাওয়ার পরে আমাকে চেক করে নিতে হবে যে সেই ডিফারেন্স যেটা পেলাম সে কি বাকি তিনটে নাম্বারকে পুরোপুরি, তিন বা ততোধিক যতগুলো সংখ্যা থাকুক না কেন, তাদেরকে পুরোপুরি ভাগ করছে। যদি না ভাগ করে তাহলে আলটিমেট এর কোনো একটা ফ্যাক্টর যে এদেরকে পুরোপুরি ভাগ করবে, এবং সেই ফ্যাক্টরটাই আমার নির্ণয় করতে হবে, যে ফ্যাক্টরটা হচ্ছে বাকি ফ্যাক্টরগুলোর মধ্যে সবথেকে বড় যে সবাইকে ভাগ করবে। ক্লিয়ার? একদম ঠিক। চলো তাহলে আরেকটা করে দেখো, 32, 48, 72। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো যে 32 আর 48-এর মধ্যে ডিফারেন্স সব থেকে কম। 32 আর 48-এর ডিফারেন্স কত? এখানে দেখতে পাচ্ছি 16। একই না? একদম ঠিক। তাহলে আইদার 16 হয়ে যাবে এদের এইচসিএফ, অথবা 16-র কোনো ফ্যাক্টর। 32 16 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 16 দুগুণে 32, 16 তিনে 48, 72 যায় 16 দিয়ে? কখনোই যায় না। 5 16 80, তাহলে 72 ভাগ যাচ্ছে না, 16-র কোনো একটা ফ্যাক্টর অবশ্যই। তাহলে 16-র ফ্যাক্টরে আমি প্রথমেই মাথায় আসছে আমার 8-এর কথা। 8 দেখতে পাচ্ছি 32-কে পুরোপুরি ভাগ করে 48, 72কেও 8 9 72। তাহলে অলরেডি আমি পেয়ে গেলাম যে এদের এই 16-র ফ্যাক্টরগুলোর মধ্যে সবথেকে বড় কোন ফ্যাক্টর যে তিনজনকেই ভাগ করছে সে হচ্ছে 8। তাহলে এইচসিএফ কি হয়ে গেল? 8। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ফাইন্ড দ্য এইচসিএফ অফ 37 and 49। তাহলে এখানে ডিফারেন্স মেথড তুমি কাজে লাগাতে পারো, কিন্তু দেখবে এখানে যে 37 আর 49, এদের মধ্যে 37 হচ্ছে প্রাইম নাম্বার আর 49 হচ্ছে কম্পোজিট নাম্বার। কিন্তু তাহলে যখন এটা পাশাপাশি বসে আছে 37 আর 49, তার মানে এটা হচ্ছে কো প্রাইম নাম্বার। একটা প্রাইম আর একটা নন প্রাইম নাম্বার একসঙ্গে মিলে একটা কো প্রাইম নাম্বারের পেয়ার তৈরি করে। তাহলে যদি কো প্রাইম হয় তাহলে সেক্ষেত্রে এইচসিএফ সবসময় কী হয়ে যাবে? 1 হবে। আর কিছু দেখার দরকারই নেই। ঠিক আছে? তাহলে দুটো কো প্রাইম নাম্বারের এইচসিএফ সবসময় কী হয়? 1 হয়, কারণ এদের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়া কেউ লুকিয়ে নেই। ওকে, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 12/15 and 28/25। তাহলে আবার সেই ভগ্নাংশের গসাগু। তাহলে ভগ্নাংশের আমি লসাগু দেখেছি, তাহলে ভগ্নাংশের গসাগু আমি কি করব? ভগ্নাংশের গসাগু হয়ে যাবে, আমি বলেছি যেটা আমায় করতে বলবে সেটা আমি সবসময় লবে করব। তার মানে লবের গসাগু বাই হরের লসাগু, ঠিকটা উল্টোটা হরে হবে। বলো এবার লবের লসাগু, এই লবের গসাগু তাহলে কি হচ্ছে? বলো 12 আর 28-এর গসাগু কি হবে? হ্যাঁ দেখি, 12 28-এ গসাগু তো করার দরকারই নেই, কারণ 12 28-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 16। 16 তো আমি একটু আগে দেখেছিলাম 16 12-কে ভাগ করছে না, তার মানে এদের মধ্যে দেখতে পাচ্ছি কমন ফ্যাক্টর কে লুকিয়ে আছে? 4। তাহলে লবের গসাগু হচ্ছে 4, আর হরের লসাগু 15 আর 25। 15 আর 25-এর লসাগু কত? 15 আর 25-এর লসাগু দেখতে পাচ্ছি 5। এখানে দুজনকার মধ্যেই আছে, তাহলে 5 যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকে 15, মানে 15 5 3 15, আর এখানে 5 5 25, তার মানে হচ্ছে 5 আর একটা গুণ হবে। তাহলে আলটিমেট 25 3 75, বোঝা গেল? তাহলে 4/75। ক্লিয়ার? কী করে হলো বোঝা গেছে তো? 15-র মধ্যে কী লুকিয়ে আছে? না 5 × 3। 25-এর মধ্যে কী লুকিয়ে আছে? 5-এর স্কোয়ার। আমি বলেছি যে প্রাইম ফ্যাক্টরগুলো লুকিয়ে আছে তার হাইয়েস্ট পাওয়ার নেবো। 5-এর হাইয়েস্ট পাওয়ার কত দেখতে পাচ্ছি? 2। তাহলে 5-এর স্কোয়ার নেবো, আর 3 একটাই আছে তাই 3-কে গুণ করে দেবো, মানে 3-এর হাইয়েস্ট পাওয়ার এখানে 1। তাহলে 5-এর স্কোয়ার × 3 হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে আলটিমেট 4/75 হয়ে গেল আমার গসাগু বা এইচসিএফ। ইজ দ্যাট ক্লিয়ার? বলো একদম ঠিক, বা এদের জিসিডি। ঠিক আছে, চলে যাই এবার প্র্যাকটিস কোশ্চেন। এগুলো তোমাদের জন্য প্র্যাকটিস ধরা হলো, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা একবার করে আমাকে বলবে যে তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারছো কিনা। এবার ডাইরেক্ট আমরা প্রশ্নে চলে আসবো। ঠিক আছে, মনে রাখবো এই পুরো চ্যাপ্টারটায় টোটাল তোমাদের 100 অ্যাবভ প্রশ্ন আছে, 124টা মোটামুটি। তার মধ্যে 98টা প্রশ্ন সলভ আমি করিয়ে দেবো তোমাদের, আর বাকিটা হবে তোমাদের কাজ, প্র্যাকটিস করা। ওকে, তো যে অঙ্কগুলো আমি করিয়ে দেবো 98টা, সেই অঙ্কগুলোই কিন্তু আবার প্র্যাকটিস প্রশ্নে আছে। তো সেগুলোই কিন্তু তোমাদের বারবার বিভিন্ন পরীক্ষায় ঘুরে ঘুরে আসে। তো তোমরা সেগুলো আশা করবো নিজেরা একবার প্র্যাকটিস করবে, এবং অবশ্যই আমায় কমেন্ট সেকশনে বলবে। আর সেগুলোর উপর আমি তোমাদের কুইজও দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আরপি ম্যাথস গুরুকুল। তো এখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আর আমাদের এই ক্লাসের পর যদি তোমাদের আমাদের ক্লাস নিয়ে কোনো রকম কোনো মতামত থাকে, কোনো রকম কোনো কিছু আরও জিনিস অ্যাড করতে ইচ্ছা হয়, বা আরও কিছু বেশি ক্লাস পেতে ইচ্ছা হয়, বা যে কোনো রকম জিজ্ঞাসা, কোনো অঙ্ক যদি মনে হয় না বুঝতে পারিনি দাদা আর একবার বুঝিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, চলো এবার টাইপ 1-এ আমরা কি দেখবো না, ডাইরেক্ট আমরা তো এইচসিএফ এলসিএম নির্ণয় করে শিখলাম,
তাহলে আমরা এখন এইচসিএফ এলসিএম নির্ণয় করা শিখবো। এইচসিএফ অ্যান্ড এলসিএম নির্ণয় করা শিখবো। ফাইন্ড আউট। ওকে, ক্লিয়ার। চলো প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন একটা স্টেটমেন্ট বেসড প্রশ্ন, এবং যেটা আমাদের আপকামিং যে স্টেটেড এক্সামগুলো আসতে চলেছে সেই এক্সামগুলোতে দেখবে যে এরকম স্টেটমেন্ট বেসড প্রশ্ন প্রায়ই এসে থাকে। তোমরা যদি ক্লার্কশিপ এক্সাম দিয়ে থাকো, বা তোমরা ডাব্লিউবিসিএস এক্সাম দিয়ে থাকো, যে কোনো এক্সাম, বা কেপি কনস্টেবল বা ডাব্লিউপি কনস্টেবল, সব এক্সামে দেখবে স্টেটমেন্ট বেসড প্রশ্ন এখন আসছে। ওকে, দেখো প্রশ্নে কি বলা হয়েছে। বলা হয়েছে এইচসিএফ ইজ দ্য লিস্ট, আমাকে নির্ণয় করতে হবে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। কারেক্ট স্টেটমেন্ট কোনটা? তাহলে আমাকে এখানে এইচসিএফ আর এলসিএম এর না, আই থিঙ্ক এইচসিএফ এর উপরই এখানে কয়েকটা স্টেটমেন্ট বলা হয়েছে। ফার্স্ট স্টেটমেন্ট কি না, এইচসিএফ ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল অফ দ্য গিভেন নাম্বার। কখনোই নয়। লিস্ট কমন মাল্টিপল মানে কি? এলসিএম তো। তাহলে এইচসিএফ কি করে এলসিএম হবে? হবে না, তাহলে এটা ভুল, রং। HCF of two or more numbers is the highest number which perfectly divides all the given number. একদম, এটা যে আমি বললাম যে HCF হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সেই ফ্যাক্টর যে কি করে না ওই সংখ্যাগুলোকে, মানে ওই তিনটে সংখ্যাকে বা চারটে সংখ্যাকে পুরোপুরি ভাগ করে। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তার মানে এটাই হবে আমার কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, বাকি কি বলেছে? HCF ইজ অলসো কল্ড দ্য লিস্ট কমন ডিভাইজার। লিস্ট কমন ডিভাইজার কখনোই নয়, লিস্ট তো কখনোই নয়, আমি কি বলবো? হাইয়েস্ট কমন ডিভাইজার। হ্যাঁ কি না? আর ইন প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড অফ এইচসিএফ দ্য মাল্টিপলস অফ অল দ্য গিভেন নাম্বারস আর লিস্টেড। কখনোই নয়। আমি আমি কি দেখবো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে, সেটা আমি শেখাবো তোমাদের। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমি দেখবো যে কমন ফ্যাক্টর কি কি আছে, সেগুলোই নেবো আমি। ঠিক আছে, সবাইকে নেবো না। এটাই বলেছে এখানে যে এইচসিএফ নির্ণয়ে প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে প্রদত্ত সংখ্যাগুলো গুণিতকগুলো তালিকাভুক্ত করা হবে। গুণিতকের গল্প থাকবেই না, আমরা সবসময় ফ্যাক্টরের গল্প ভাববো। গুণিতক সবসময় এলসিএম এ, গুণনীয়ক হচ্ছে এইচসিএফ এ। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তার মানে এই দুটো স্টেটমেন্টই হচ্ছে ভুল। তার মানে এখানে কারেক্ট আনসার কি হয়ে গেল? অপশন বি। নেক্সট প্রশ্ন, ফাইন্ড এইচসিএফ অফ 132, 204 অ্যান্ড 228। আমাকে বলো 132, 204 আর 228 এদের মধ্যে আমি যদি এইচসিএফ নির্ণয় করতে হয় আমি কোন পদ্ধতির সাহায্য নেব? আমি সবসময় ডিফারেন্স মেথড, মেথডের সাহায্য নেব। তাহলে 132, 204 আর 228 এদের মধ্যে লোয়েস্ট ডিফারেন্স আমি কোথায়, কোন দুটো সংখ্যার মধ্যে পাবো? অবশ্যই এই দুটো সংখ্যার মধ্যে। 204 আর 228 এদের মধ্যে লোয়েস্ট ডিফারেন্স অবশ্যই পাবো। 204 228 এর ডিফারেন্স কত? 24। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। তাহলে আইদার 24 হবে এদের এলসিএম, অথবা 24-এর কোনো ফ্যাক্টর। এবার 24 দিয়ে ভাগ করে আমার দেখার কোনো দরকার নেই। চারটে অপশান যখনই দেওয়া হয়েছে, এই চারটে অপশানের দিকে চোখ দাও। দেখো তো এই চারটে অপশানের মধ্যে 24 কি উপস্থিত? না, 24 তো উপস্থিত নেই। তার মানে অবশ্যই আমাকে 24-এর ফ্যাক্টরের কথা ভাবতে হবে। 24-এর ফ্যাক্টর এই চারটে অপশানের মধ্যে কে কে দেখতে পাচ্ছ? অবশ্যই 6 24-এর ফ্যাক্টর এবং 12 24-এর ফ্যাক্টর। 18 24-কে ভাগ করে না, 21ও 24-এ ভাগ করে না। তার মানে বি আর ডি প্রথমেই অমিট হয়ে গেল। তাহলে 12 আর 6 নিয়ে আমার ভাবতে হবে। তাহলে আমি সবসময় বড় সংখ্যাটাকে আগে দেখব, কারণ আমাকে হাইয়েস্ট ফ্যাক্টর দেখতে হবে। তাহলে 12 আর 6-এর মধ্যে আমি 12 দিয়ে চেক করবো যে প্রত্যেকটা সংখ্যা ভাগ যায় কিনা। আমরা জানি 12 × 11 করলে 132, আর 132-কে 12 দিয়ে ভাগ যায়। 204, 12-কে 12, 7 12 84, একদম ভাগ যাচ্ছে। 228 এখানে হচ্ছে 12, এখানে 12, মানে 100 আর 12 না 100 একদম। তাহলে 12 দিয়ে 3টেই ভাগ যাচ্ছে, মানে অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। কেমন লাগলো বলো? ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দ্য এইচসিএফ অফ 3 নাম্বারস 105, 335 অ্যান্ড 465 উইল বি। তাহলে এটা করার সময়, এই প্রশ্নটা করার সময় তোমার মাথা যেন পুরোপুরি ক্লিয়ার থাকে। তোমার চোখ যদি পরিষ্কার না হয়, তাহলে তুমি যদি দেখেই প্রশ্নটা ভাবো যে এই তো বাবা এক্ষুনি আমি ডিভিশন মেথড শিখলাম, ডিফারেন্স মেথড শিখলাম, তাহলে আমি দেখি এখান থেকে 105, 335 আর 465 এদের মধ্যে লোয়েস্ট ডিফারেন্স কোন দুটো সংখ্যার মধ্যে পাবো? অবশ্যই এখানে পাবো। তাহলে এখানে কত হচ্ছে আমার? না 130। তাহলে 130-এর কোনো একটা ফ্যাক্টর হবে আমার কি হবে আনসার, কারণ এখানে 130 তো চারটে অপশনের মধ্যে নেই। কিন্তু না, তোমার কেন চোখ তৈরি হচ্ছে না? আমার কাছে অঙ্ক করার পর তোমার চোখ কেন তৈরি হচ্ছে না? আমি এত কিছু করার আগে ভাববো এই চারটে অপশান দেখতে হবে। এই চারটে অপশানের মধ্যে আমি দেখতে পাচ্ছি এইচসিএফ হবে এমন একটা নাম্বার যে 105-কেও পুরোপুরি ভাগ করে, 335-কেও পুরোপুরি ভাগ করে, 465-কেও পুরোপুরি ভাগ করে। আর আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটারই ইউনিট ডিজিট হচ্ছে 5। তার মানে এদের মধ্যে কমন ফ্যাক্টর তো 5 অবশ্যই অবস্থিত।
হ্যাঁ কি না? এদের মধ্যে কমন ফ্যাক্টর 5 তো অবশ্যই আছে। তার মানে প্রত্যেকটা সংখ্যা তো 5 দিয়ে অবশ্যই ভাগ যায়। তাহলে 5 দিয়ে তো যাবেই। এছাড়া যদি অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যায়, তার মানে সেটা 5 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তার মানে আইদার হয়ে যাবে 5 এদের HCF অথবা 5 এর কোনো গুণিতক। আর এই 4 টা অপশনের মধ্যে 5 তো দেখতে পাচ্ছি অপশন বি তে, 5 এর কোনো গুণিতক কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে অপশন বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। আর কিছু করার দরকারই নেই। ঠিক আছে? তাহলে এটা আমি করতেই যাব না। তাহলে এই চোখটাই আমি তোমাদের তৈরি করাবো। এই চোখটাই তোমাদের তৈরি হওয়া উচিত যেকোনো এক্সাম ক্র্যাক করার জন্য। সেটা একদম গ্রুপ ডি লেভেলের কোনো এক্সাম, ঠিক আছে? বা গ্রুপ জেড লেভেলের বা গ্রুপ ওয়াই লেভেলের যেকোনো লেভেলের হোক না কেন, যত বিলো লেভেলের হোক না কেন, আর একদম টপ গ্রুপ এ লেভেলের কোনো এক্সাম হোক না কেন, ঠিক আছে? এসএসসি সিজিএল হোক বা পঞ্চায়েতের একটা গ্রুপ ডি লেভেলের এক্সাম হোক, যেকোনো এক্সাম ক্র্যাক করার জন্য চোখ তোমার তৈরি হতে হবে অঙ্কে। ওকে? কোশ্চেন নাম্বার 4, দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 0 অ্যান্ড 6। ব্যাস এই প্রশ্নটা এসেই ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে দেয় দ্য 0 আর 6 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF তো অবশ্যই 0 হবে। কারণ 0 যখনই আছে তার মানে এদের কমন ফ্যাক্টর তো 0 ছাড়া কিছু লুকিয়েই থাকবে না। একদম ভুল, এখানেই ভুল হয়ে যায় এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে। ঠিক আছে? সবসময় মনে রাখবো যে 0 কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়। তার মানে আমি যদি বলি যে 0/6, তুমি কি বলবে? 0ই হবে। ঠিক আছে? 0/something অলওয়েজ 0 হয়। 0/something অলওয়েজ 0। something/0 আনডিফাইন্ড, বাট 0/something অলওয়েজ 0। তাহলে 0 কে আমি 6 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারি। আর 6 কেও আমি 6 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারি। তার মানে 0 র একটা ফ্যাক্টর আমি বলতে পারি 6। 0 র একটা ফ্যাক্টর আমি কি বলতে পারি? 6। আর 6 এর তো একটা ফ্যাক্টর 6 অবশ্যই। হ্যাঁ কি না? তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর তো 6 আছে। আমরা সবসময় মনে রাখবো 0 র সঙ্গে যেকোনো নাম্বার, 0 র সঙ্গে যদি আমার এখানে 100 থাকতো, 0 র সঙ্গে যদি আমার এখানে 111 থাকতো, যা খুশি থাকতো, বা 1,00,000 থাকতো, যা খুশি থাকতো, সবসময় বৃহৎ সংখ্যাটাই হবে কি এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। অবশ্যই 6। তার মানে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাই। দ্য এলসিএম অফ 144, 360 অ্যান্ড 450। তাহলে আমি তোমাদের এলসিএম শিখিয়েছি কীভাবে করতে হয়, আর তোমাদের এটাও শিখিয়েছি যে এলসিএম করার সময় আমার কখনো বাচ্চাবেলায় যে নিয়মগুলো শিখেছিলাম সেগুলোর দিকে আর আমি চোখ চেয়ে তাকাবো না। ঠিক আছে? আমায় তাকাতে হবে 4টে অপশনের দিকে। বলবে দাদা 144, 360 আর 450 মধ্যে সেটাই হবে এদের এলসিএম। তাহলে এই 4টে অপশনের মধ্যে সেটাই হবে এলসিএম যে 144 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 360 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 450 দিয়েও পুরোপুরি ভাগ যায়। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। মানে এদের মাল্টিপল, বলবে দেয় একদম ঠিক, বা গুণিতক। তাহলে এবার আমাকে বলো একটা কথা। এই কথাটা হচ্ছে যে সংখ্যাটা, সাপোজ আমি বললাম 16, তুমি বললে একে 4 দিয়ে ভাগ যায়। তাহলে অবশ্যই 4 দিয়ে ভাগ যায়, বা আমি বললাম একে 8 দিয়ে ভাগ যায়। 16 8 দিয়ে ভাগ যায়। তার মানে 8 দিয়ে যখন ভাগ যায়, 8 এর ফ্যাক্টরগুলো দিয়েও ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, যাবে তো? বলে একদম ঠিক। তাহলে কোনো একটা সংখ্যা যদি 360 দিয়ে ভাগ যায় বা 450 দিয়ে ভাগ যায়, তার মানে এদের ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি 45 এর একটা ফ্যাক্টর 9, তার মানে 9 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে এদের মধ্যে সেই অপশনটাকে দেখো যে 9 দিয়ে ভাগ যায় না। দেখো 2 4 0 0 2400, এ কি 9 দিয়ে ভাগ যায়? যায় না, যায় না। 4 8 0 0 কেন ভাগ যায় না? 2 4 0 0 কেন 9 দিয়ে ভাগ যায় না? কারণ আমরা জানি যে 9 এর ডিভিজিবিলিটি রুল কি বলে। আমি যখন নাম্বার সিস্টেম করাবো আবার ভালো করে বলে দেবো। 9 এর ডিভিজিবিলিটি রুল কি বলে না, কোনো একটা সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো লুকিয়ে আছে তাদের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে 2 + 4 + 0 + 0 যোগ করলে কত হয়? 6। তাহলে 6 কি 9 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে 6 যেহেতু 9 দিয়ে ভাগ যায় না, তার মানে 2400 9 দিয়ে ভাগ যাবে না। এটাই 9 এর ডিভিজিবিলিটি রুল। আর সেম অ্যাজ 3, সেম 3 এর ক্ষেত্রেও তাই, যে ডিজিটগুলোর সাম যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে যেরকম 9 এর রুল সেরকমই 3 এর রুল, মাথায় রাখবে এটা। সিমিলারলি 4800, বলো তো 4800 কি 9 দিয়ে ভাগ যাবে? যাবে না। 4 + 8 12, 12 9 দিয়ে ভাগ যায় না, তার মানে 4800 9 দিয়ে ভাগ যাবে না। তার মানে এই 45 এর একটা ফ্যাক্টর দিয়ে এরা ভাগ যাচ্ছে না, তাহলে 450 দিয়ে কি করে ভাগ যাবে? তার মানে অবশ্যই এ আর ডি আনসার হতে পারে না। এবার 3600 আর 7200, এখানেও 3 + 6 9, এখানেও 7200 9, তার মানে এরা কিন্তু দুজনেই 9 দিয়ে ভাগ যায়। আর এরা দেখো আল্টিমেট 450 দিয়েও ভাগ যাবে।
দেখো 450 360কে 450 দিয়ে ভাগ করি, পুরোপুরি ভাগ যাবে। সরি, 3600কে 450 দিয়ে ভাগ করি, পুরোপুরি ভাগ যাবে। শূন্য শূন্য কেটে গেল, 9 দিয়ে 9 5 45, 9কে দিয়ে 40, আবার 5 দিয়ে কেটে যাচ্ছে। তারপর 3600 450 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 360 3600 দিয়ে, সরি 3600কে 360 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 3600কে 144 দিয়ে কি পুরোপুরি ভাগ যায়? দেখতে পাচ্ছি 144 মানে 12 স্কোয়ার, তাহলে 12 একবার কাটলো, এখানে হচ্ছে কত বড় 300। 12 দিয়ে দেখতে পাচ্ছি এখানে 12 একে 12, সরি 12 দুগুণে 24, এখানে হচ্ছে আমার 60, তাহলে 12 5 60, তাহলে আলটিমেট 25 ইন্টু 12 দেখতে পাচ্ছি 300 হচ্ছে। তাহলে আলটিমেট এখানে দেখতে পাচ্ছি 3600 144 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। তাহলে এবার দেখো, যখন আমি দেখতে পেয়ে গেলাম যে 3600 144 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 360 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 450 দিয়েও পুরোপুরি ভাগ যায়, তাহলে কি আমাকে আর সাথে 200-তে মুভ করতে হবে? করতে হবে না, কারণ আমি এলসিএম নির্ণয় করছি। এলসিএম এর ক্ষেত্রে আমি ছোট সংখ্যাটা আগে চেক করব, আর এইচসিএফ এর ক্ষেত্রে বড় সংখ্যাটা আগে চেক করব, কারণ এলসিএম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে 144, 360, 450 এই প্রত্যেকেরই 3600 মাল্টিপল আর 7200 মাল্টিপল, কিন্তু এদের মধ্যে লোয়েস্ট কমন মাল্টিপল নিতে হবে। তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল কী হবে? না 3600। ক্লিয়ার? তাহলে 3600ই হয়ে গেল আমাদের এলসিএম বা কারেক্ট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটা আমি এতক্ষণ ধরে বোঝালাম, কারণ হচ্ছে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে কি করে আমরা অপশন দিয়ে সাহায্য করবো, অপশন দিয়ে আমি এলসিএম নির্ণয় করবো। আমি কোনো কিছু ফ্যাক্টরেশন মেথড বা কিছু কোনো দিকে যাবোই না। ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার। দেখো কোশ্চেন নাম্বার 6-এ কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য লার্জেস্ট কমন ডিভাইজার অফ দ্য নাম্বারস 1026, 2268 অ্যান্ড 2430? তাহলে আমি বলেছিলাম যে লার্জেস্ট কমন ডিভাইজার মানে এলসিডি অথবা জিসিডি অথবা হচ্ছে এইচসিএফ, গল্প একই, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তার মানে এদের আমাকে কি নির্ণয় করতে হবে? এইচসিএফ বা গসাগু নির্ণয় করতে হবে। আমরা জানি এদের মধ্যে সব থেকে যেটা ডিফারেন্স কম সেই দুটো সংখ্যা নেবো, সব, তাই তো? সব থেকে ডিফারেন্স কম কোন দুটো সংখ্যার মধ্যে? 2268 আর 2430, এদের মধ্যেই সব থেকে ডিফারেন্স কম আমার যেমন হয়। দাদা একদম ঠিক। 2268 আর 2430 মধ্যে ডিফারেন্স কত? 162, হ্যাঁ কি না? দাদা একদম ঠিক। তাহলে আইদার হয়ে যাবে 162 এসিএফ বা এলসিডি বা জিসিডি, অথবা এর কোনো ফ্যাক্টর। তাহলে আমি কি 162 অপশানে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, কারণ 162 এইচসিএফ নয়, তাহলে এর কোনো ফ্যাক্টর। 108 কি 162-র ফ্যাক্টর? কখনোই নয়। তাহলে অবশ্যই 54, 81, 27-এর মধ্যে কোনো একটা আনসার হবে, কারণ 54 162-র ফ্যাক্টর দেখো 54 3-এ 162, 81 2-এ 162, 27 আই থিঙ্ক কত না 6 6 162। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 162-র ফ্যাক্টর এটা 3 জনেই, তার মানে 3 জনের মধ্যে যে কোনো একটা আনসার হবে। তার মানে আমার 3টে সংখ্যা দিয়ে আমায় চেক করে দেখতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 54, 81, 27-এর মধ্যে আমাকে লার্জেস্ট কমন ডিভাইজার নিতে হবে। আমি তাহলে না 81-কে আগে নেবো, আমি সবথেকে বড় সংখ্যাটাকে আগে চেক করবো। তাহলে 81 দেখতে পাচ্ছি 126-কে পুরোপুরি, সরি 1026-কে কি পুরোপুরি ভাগ করে? 1026-কে 9 ইন্টু 9 81 লিখতে পারি। তাহলে 9 দিয়ে কাটাকুটি হওয়ার পর আবার একটা 9 থাকতে হবে। দেখতে পাচ্ছি 9 একে 9 এখানে, আবার একটা একে 9, 9 4 36, 114। 114-কে কি 9 দিয়ে ভাগ যায়? যায় না। এবার 4 এর আগে 5, এর আগে 6। তার মানে এই সংখ্যাটা আমার 81 দিয়ে ভাগ যাবে না। তার মানে আল্টিমেট আমি এখান থেকে এটাই বুঝতে পারলাম যে 81 আমার আনসার হতে পারে না। তাহলে 54, 87-এর মধ্যে 54 দিয়ে চেক করবো। এবার 54-এর মধ্যে দেখতে পাচ্ছি দুটো ফ্যাক্টর লুকিয়ে আছে, একটা 6 আর একটা হচ্ছে 9, ঠিক আছে? তাহলে 1026, 2268, 2430, এদের প্রত্যেককেই 54 দিয়ে ভাগ যায়, তার মানে প্রত্যেককে 6 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য। 1026 তো 9 দিয়ে বিভাজ্য, আমি আগেই দেখে নিয়েছি। 6 দিয়ে বিভাজ্য কিনা দেখে নাও। দেখো 6 দিয়ে 6 একে 6, এখানে হচ্ছে কত 42, 6 সাথে 42, 6 একে 6, তার মানে 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 2268, এটা তো 9 দিয়ে যাচ্ছে, আমি দেখে নিলাম। 2 2 4 আর 6 10, এটা 18, 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 6 দিয়ে 22, মানে 6 3 18, 46, 6 7 দিয়ে 42, 42 এখানে 48, 6 8 48 যাচ্ছে। এখানে 6 4 24, 6 5 30, তার মানে অবশ্যই অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলবে ক্লিয়ার? কি ক্লিয়ার? না একদম ক্লিয়ার, কারণ 54 3জন কি ভাগ করছে, আর 54-র পরে 27 পরেই সবাইকে ভাগ করেও আমার দেখার দরকার নেই, কারণ আমাকে হাইয়েস্ট ফ্যাক্টর নিতে হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। Question number 7. The least common multiple of 48 and 64 is dash times the highest common factor of 12 and 18. তাহলে আমাকে পাতি বাংলা ভাষায় নির্ণয় করতে হবে যে 12 আর 18-র এইচসিএফকে কত গুণ করলে 48 এবং 64-র এলসিএম হবে, হ্যাঁ কি না? তাহলে আমাকে বলো এলসিএম অফ 48 and 64 কি হবে?
কী হবে 48 আর 64 এলসিএম। তাহলে আমি জানি 40কে আমি দেখতে পাচ্ছি প্রাইম ফ্যাক্টরেশন করি, তাহলে 16 3 48, 16 3 48 মানে 2^4 × 3 লিখতে পারি। 64কে আমি কি লিখতে পারি 2^5 32, 2^6 লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এই জনকার মধ্যে প্রাইম নাম্বার কে কে লুকিয়ে আছে 2 আর 3, 2 এর হাইয়েস্ট পাওয়ার কত 6, 3 এর হাইয়েস্ট পাওয়ার কত 1, হয়ে গেল এলসিএম। √6 মানে হচ্ছে আমার কত 64, 64 × 3 মানে হচ্ছে 3 4 12 2। আচ্ছা গুণ করার দরকার নেই, গুণ করার দরকারই নেই, ঠিক আছে, এটা হচ্ছে আমার এলসিএম। এবার 12 18 এইচসিএফ কত, আচ্ছা এইচসিএফ অফ 12 অ্যান্ড 18, 12 আর 18 এর এইচসিএফ বাচ্চারাও বলতে পারবে, এখানে কোনো বিয়োগ ফিয়োগ করার দরকার নেই। বিয়োগ করলে 6 পাচ্ছি, 6 12কে পুরোপুরি ভাগ করে 18কে পুরোপুরি ভাগ করে, তার মানে এইচসিএফ হচ্ছে 6। আর 6 আলটিমেট কত গুণ করলে আলটিমেট আমাকে আনসার নির্ণয় করতে হবে কি না 6কে কত গুণ করলে 2^6 × 3^1 হয়। তুমি বলো আলটিমেট সেটা নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে, সেটা নির্ণয় করার জন্য আমাকে ভাগ করে দিতে হবে, এলসিএম বা এসিএম নির্ণয় করতে হবে, তাহলেই আমি আনসার পেয়ে যাবো। 3কে দেখতে পাচ্ছি 2 দুবার যাচ্ছে, আর 2 যদি এখানে কাটাকুটি করি তাহলে আমরা কী পাবো 2^5 পাবো। 2^5 হচ্ছে আমার কারেক্ট আনসার। 2^5 মানে হচ্ছে 32। তাহলে এসিএফকে 32 গুণ করলে আমি এলসিএফ পাবো। বলো পরিষ্কার না পরিষ্কার না? বলে একদম পরিষ্কার, কোনো আপত্তি নেই। দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 108 72 অ্যান্ড 5a ইজ এ। আমাকে একটা কথা বলো, এই যে লাইনটা থেকে তুমি কি বুঝতে পারলে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে এইচসিএফ। আমার কার কার এইচসিএফ নির্ণয় করতে বলেছে? 108 72 আর 5a, ঠিক আছে, এদের এইচসিএফ হচ্ছে এ। এ বলে দিলে এর ভ্যালু তুমি এখান থেকে নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। দেখো 5-এর মধ্যে একটা ফ্যাক্টর 5 দেখতে পাচ্ছি। 5 কি 72কে ভাগ করে 108কে ভাগ করে না, তার মানে 5 এইচসিএফ হতে পারে না। তার মানে যে এইচসিএফ হবে তার মধ্যে 5 নেই। তাহলে 108 আর 72-এর এইচসিএফ কত? 108 আর 72-এর এইচসিএফ হচ্ছে, এদের ডিফারেন্স দেখি, আমি দেখেই বুঝতে পারছি 36 হবে। তবু ডিফারেন্স নির্ণয় করে নাও, কত হচ্ছে এখানে 6, এখানে হচ্ছে 3, 36। তাহলে 36 108কে পুরোপুরি ভাগ করে আর 72কে পুরোপুরি ভাগ করে, তার মানে 36 হয়ে যাবে এদের এইচসিএফ। তার মানে এই 36 অবশ্যই আমাকে এখানে উপস্থিত থাকতে হবে, তাই তো? এর ভ্যালু যদি 36 হয়, 36 × 5 যদি আমি লিখি আর একটা সংখ্যা, তাহলে 36 দিয়ে 5 × 36 পুরোপুরি ভাগ যায়, তার মানে আমি বলতে পারি যে এদের এইচসিএফ কি 36, তার মানে এর ভ্যালু আমি 36 লিখতেই পারি। বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে 36 যখন এদের এইচসিএফ পেয়েই গেলাম, তাহলে আমার নির্ণয় করতে হবে যে আলটিমেট লিস্ট কমন মাল্টিপল অফ 108 72 অ্যান্ড এ। তাহলে 108 72 আর এ মানে তো পেয়ে গেলাম 36, এদের এলসিএম নির্ণয় করতে হবে। তাহলে আমি একটু আগেই দেখেছি যে 36কে 2 গুণ করলে 72 হয়, আর 72কে কিছু গুণ করলে কি 108 হয়? বলো। 72 যায় না, একদমই যাচ্ছে না। তাহলে 72 আর 108-এর মধ্যে ডাইরেক্ট মাল্টিপলের কনসেপ্ট নেই, কিন্তু 36-এর সঙ্গে আছে। 36-এর সঙ্গে আছে, কত গুণ করলে 36কে কত গুণ করলে 108 হয় বাবা? ওটা 3 গুণ করলে। তাহলে আলটিমেট আমাকে বলো এলসিএম কত হবে? সেকেন্ড অ্যান্সার 36 × 2 × 3, একই না? তাহলে 36 2 × 72, 72 3 হচ্ছে কত 216। কারেক্ট অ্যান্সার 216। এর থেকে সহজভাবে আমি এলসিএম আর কেউ তোমায় করাবে না, ঠিক আছে, বেস্ট মেথড। চলো কোশ্চেন নাম্বার 9, আমাকে নির্ণয় করতে হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, এখানে প্রাইম ফ্যাক্টরেশন করাই আছে। পি এর ভ্যালু কী বলা হয়েছে? দেখো প্রাইম ফ্যাক্টরেশন মেথড আমি তোমাদের ওখানে শেখাইনি, আমি এখানে বলে দিচ্ছি 2^8 × 3^5, ঠিক আছে। কিউবের ভ্যালু কী বলা হয়েছে? 2³ × 3^4। আর এর ভ্যালু কী বলা হয়েছে? 3^5 আর 2^7। এখানে 2 3 পরপর পাশাপাশি নেই, আমি এখানে সাজিয়ে নিই, 2^7 আগে লিখি, 3^5 পরে লিখি, কোনো অসুবিধা নেই। তাহলে দেখতে পাচ্ছি সবার মধ্যেই 2 আছে, সবার মধ্যেই 3 আছে। তাহলে এইচসিএফ নির্ণয় করার জন্য আমি কি লিখব না প্রাইম নাম্বারগুলোকে লিখে নেবো 2 আর 3। আমি কি দেখব না এদের মধ্যে এই যে প্রাইম ফ্যাক্টরগুলো আছে তাদের মধ্যে সব থেকে কম কোথায় আছে? সব থেকে কম আছে 3, ব্যাস 3 এখানে লিখে দেবো, ঠিক আছে। 2 এর সব থেকে কম পাওয়ার কত, লোয়েস্ট পাওয়ার কত 3, 3 এর সব থেকে লোয়েস্ট পাওয়ার কত দেখতে পাচ্ছি 5 এখানেও আছে, 4 এখানে আছে, 5 এখানে, লোয়েস্ট পাওয়ার হচ্ছে 4, ব্যাস। তা 2^3 আর 3^4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোথায় আছে 2^3 আর 3^4? অপশানে। এটা হচ্ছে এলসিএম, এই এলসিএমের গল্প। যদি এলসিএম নির্ণয় করতে বলতো, ঠিক এর উল্টো, 2 আর 3 লিখে ফেলো, মধ্যখানে গুণ চিহ্ন দিয়ে দাও। 2 এর হাইয়েস্ট পাওয়ার নেবো, 3 এর হাইয়েস্ট পাওয়ার নেবো। 2 এর হাইয়েস্ট পাওয়ার দেখতে পাচ্ছি এখানে 8, 3 এর হাইয়েস্ট পাওয়ার দেখতে পাচ্ছি 5, এটা হয়ে যাবে এলসিএম। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এটাই হচ্ছে এইচসিএফ আর এলসিএম এর মধ্যে ডিফারেন্স। বলবো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 10, দেখো সেম এখানে
আবার একটা এইচসিএফ নির্ণয় করতে বলেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 2 3 5 7 আছে, এখানেও 2 3 5 7 আছে, আর এখানে 2 5 7 আছে, 3 নেই। তার মানে যখন একটাতে 3 ফ্যাক্টর অবস্থিতই নেই, তাহলে আমি এইচসিএফ নির্ণয় করার জন্য সেই ফ্যাক্টরকে নিতেই পারবো না, কারণ আমাকে সবার মধ্যেই 3 ফ্যাক্টরে থাকতে হবে, তাই তো? তাহলে 3 তো এখানে নেই, তার মানে 3কে নিতেই পারবো না। তাহলে 2 থাকবে, 5 থাকবে আর 7 থাকবে। তাহলে 2 এর এখানে সবথেকে ছোট পাওয়ার কি আছে? না সবথেকে ছোট পাওয়ার দেখতে পাই 2 আছে। তাহলে 2 লেখো। 5 এর সবথেকে ছোট পাওয়ার কি আছে? এখানে 1 আছে, 2 আছে, এখানে 3 আছে। মানে 1 হচ্ছে সবথেকে ছোট। 7 এর সবথেকে ছোট পাওয়ার কি আছে? 2 আছে। 2। ব্যাস। এটা হয়ে গেল আমার এসসিএফ। তাহলে 4 5 এ 20, 20 আর এখানে হচ্ছে কত? 49। 20 আর 49 মানে হচ্ছে 980। কোথায় আছে? অপশনে। কারেক্ট আনসার। ওকে। কোশ্চেন নাম্বার 11। দেখো এলসিএম নির্ণয় করতে বলেছে। এবার এলসিএম নির্ণয়ের ক্ষেত্রে আমি দেখতে হবে আমাকে যে প্রাইম ফ্যাক্টরেশন অলরেডি করাই আছে। তাহলে কী কী প্রাইম নাম্বার এখানে আছে? 2 আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, দুঃখের বিষয় এখানে 9 স্কোয়ার একটা আছে। ঠিক আছে? আর বাকি জায়গায় কোথাও আর 9 কি আছে? 9 নেই আর। ওকে, হ্যাঁ 9 আছে, এখানে একটা 9 আছে। তাহলে 2 আছে, 9 আছে, 13 আছে, 19 আছে। যতগুলো প্রাইম নাম্বার আছে সবাইকে লিখে দাও। ব্যাস। এবার এলসিএম নির্ণয় করার জন্য আমায় কী নিতে হবে? এই প্রাইম নাম্বারগুলোর হাইয়েস্ট কি? হাইয়েস্ট পাওয়ার। যদিও 9 এখানে প্রাইম নাম্বার নয়, 9 কম্পোজিট নাম্বার, কিন্তু 3 এখানে কোথাও নেই, তাই আমি 9 নিয়েই কাজ করছি। এই 3 থাকতো তাহলে 9কে ভেঙে আমার 3 বানাতে হতো। ঠিক আছে, 3 নিয়ে ভাবতাম তখন। ওকে। তো দেখো 2 এর সর্বোচ্চ পাওয়ার আমি দেখবো। 2 এর সর্বোচ্চ পাওয়ার কি দেখতে পাচ্ছি? 3। 3 লেখো। ওকে। 9 এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 3 আছে, এখানে 2, তখন 3 লেখো। 13 সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি, এখানে 2 আছে, আর 19 এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি 2 আছে। ব্যাস, এটা হয়ে যাবে আমার এলসিএম। গুণ করে দাও। তাহলে আলটিমেট যে আমার ফ্যাক্টরগুলো আমি দেখতে পাচ্ছি, সেই ফ্যাক্টরগুলোর হাইয়েস্ট পাওয়ার নিয়ে গল্প ভাববো। ব্যাস। তাহলে দেখো কোথায় আছে? 2 এর কিউব, 9 এর কিউব, 13 স্কোয়ার, 19 স্কোয়ার। অপশন, আচ্ছা 19 এর কিউব কোথায় ছিল? কি ছিল না তো? না। তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো বোঝা গেছে না বোঝা যায়নি? একদম বোঝা গেছে, কোনো আপত্তি নেই। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এইচসিএফ, এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমি ফ্র্যাকশন দেখতে, ভগ্নাংশ দেখতে পাচ্ছি। আর ভগ্নাংশের এইচসিএফ আমি শিখেছি যে এইচসিএফ করতে বলেছে মানে আমি কি করব? না এইচসিএফ কোথায় নির্ণয় করব? না লবে, নিউমারেটরে। তাহলে এইচসিএফ অফ কি? না 2 8 64 আর 10, হ্যাঁ কি না? আর ঠিক তার উল্টোটা হবে কোথায়? ডিনোমিনেটর বা হরে। এলসিএম অফ 3 9 81 27। দেখো এলসিএম তো খুব সহজে নির্ণয় করতে পারবো। 3 3 9, 9 9 81। কিন্তু আচ্ছা, এটা এরকমভাবে ভাবতে হবে, ছোট সংখ্যাটাকে আগে লেখো, বড় সংখ্যাটাকে পরে লেখো, তাহলে দেখবে সুবিধা হয় ভাবতে। 27 আগে, তারপর 81। ঠিক আছে? তাহলে দেখো এখানে 3 3 9, 3 গুণ, 9কে 3 গুণ করলে 27, 27কে 3 গুণ করলে 81। তাহলে প্রত্যেকটা গুণিতক। তাহলে আলটিমেট যখনই গুণিতক দেখতে পাচ্ছি, ডাইরেক্ট আমি মাল্টিপল দেখতে পাচ্ছি, তাহলে বড় সংখ্যাটি যাবে আমার কি? এলসিএম। তাহলে এলসিএম পেয়ে গেলাম আমি কি? 81। তাহলে 81 নিচে হয়ে গেল। ওকে। এবার ওপরে আমি দেখতে পাবো এইচসিএফ। এবার এইচসিএফ দেখতে পাচ্ছি 2 8 64 10। তাহলে এদের মধ্যে আমার আলটিমেট ডিফারেন্স চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছি 2কে 2 পুরোপুরি ভাগ করে, 8কেও 2 পুরোপুরি ভাগ করে, 64কেও 2 পুরোপুরি ভাগ করে, 10কে 2 পুরোপুরি ভাগ করে। আর কোনো কমন ফ্যাক্টর এখানে নেই 2 ছাড়া। তাহলে 2 হয়ে গেল এসসিএফ। তাহলে 2/81 দেখতে পাচ্ছি, অপশন বি কারেক্ট আনসার। ওকে। কোশ্চেন নাম্বার 13। সেম 3 6 9 7 এলসিএম। তাহলে এলসিএম অফ কাদের? না 1 5 2 আর 4। 2 আর 4 দেখতে পাচ্ছি ডাইরেক্ট মাল্টিপল, 2 দুগুণে 4। তাহলে 2কে আমি অমিট করে দাও। তাহলে 5 4 আর 1-এর গুণফল কত? 20। তাহলে 20 হয়ে গেল এলসিএম লবের। হরের কি? এইচসিএফ। এইচসিএফ দেখতে পাচ্ছি এখানেও ডাইরেক্ট গুণিতকে কনসিডার, 3 দুগুণে 6, 3 3 9, 3 9 27। না ডাইরেক্ট গুণিতক তো নেই, কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটার মধ্যে 3 অবশ্যই আছে। প্রত্যেকটার কমন ফ্যাক্টর 3 আছে। 3কে 3 দিয়ে ভাগ যায়, 6কে 3 দিয়ে ভাগ যায়, 9কে 3 দিয়ে ভাগ যায়, 27কে 3 দিয়ে ভাগ যায়। কারণ অবশ্যই এর এইচসিএফ কত? না 3। তাহলে আলটিমেট এনসিএম কত পেয়ে গেল? 20/3। কোথায় আছে? অপশন সি। অপশন সি হয়ে গেল আমার কারেক্ট আনসার। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে এই ছিল আমার টোটাল প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস, তার সঙ্গে 13টা প্রশ্নের সলিউশন। আমরা এইচসিএফ এলসিএম নির্ণয় করা শিখে গেছি। এরপর টাইপ 2 তো আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব, যেখান থেকে আমার অ্যাকচুয়ালি এইচসিএফ এলসিএম এর অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম। ওকে।
তাহলে এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আশা করবো প্রথম ডেমো ক্লাস তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে এবং তোমরা আমাকে বলবে যে তোমাদের ক্লাস কেমন লেগেছে আর এরকম ক্লাস তোমরা কত ফ্রিকোয়েন্টলি চাইছো। ঠিক আছে? তো আল্টিমেট যে পরীক্ষাগুলো তোমাদের আসতে চলেছে সামনে, সেগুলো ক্র্যাক করতে গেলে তোমাদের এই ক্লাসটা দেখতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে? যে দেখবে সে আল্টিমেট লাস্টে গিয়ে পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে যে তোমাদের কী কোয়ালিটির জিনিস শেখানো হয়েছে। ওকে, চলো নেক্সট ক্লাসের জন্য আশা করবো তোমরা সবাই কমেন্ট করবে এবং অনেক বেশি অপেক্ষা করে থাকবে। টাটা, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এই সময়টা চলে গেলে কিন্তু গোল্ডেন টাইম আর কিন্তু ফিরে আসে না। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।